আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অধ্যায়ভিত্তিক ধারাবাহিক আলোচনায় আমরা আজকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে আমরা ষষ্ঠ অধ্যায়ের কিছু বেসিক জিনিস ছিল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং আপনাদের সৃজনশীলের যে প্যাটার্নগুলো রয়েছে, উচ্চতর দক্ষতা এবং দক্ষতা বা প্রায়োগিক দক্ষতামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে যেহেতু আপনাদের কাছে একটি সাজেশন দেওয়া হয়েছে, আমরা আজকের ক্লাসে আলোচনা করব সেই সাজেশনের আলোকে ষষ্ঠ অধ্যায়ের আমরা যে বোর্ড প্রশ্নটি সিলেক্ট করেছি সেই প্রশ্নটি সার্বিকভাবে আলোচনা করব এবং আপনাদের সাজেশনের প্রশ্নগুলো আলোচনা কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তীতে ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক যে আলোচনা রয়েছে সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা শুরুতেই সাজেশনের মধ্যে আমাদের যে প্রশ্নটি ছিল বা যে উদ্দীপকটি ছিল সেই আলোকে আমরা আজকে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে উদ্দীপক রয়েছে, ঢাকা ইলেকট্রনিক্স মালয়েশিয়া হতে ইলেকট্রনিক্স সামগ্রী যন্ত্রাংশ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে থাকেন। তিনি সারা দেশে পণ্য বিক্রয়ের কিছু প্রতিনিধি সহায়তা নেন। তারা ঢাকা ইলেকট্রনিক্সের নিকট হতে পণ্য সংগ্রহ করে নিজস্ব গুদামে রেখে বিক্রয় করে এবং অনাদায়ী পাওনা আদায়ে সহায়তা করে। এতে তার ব্যয় আনুপাতিক হারে অনেক কম হয়। বর্তমানে তিনি ব্যাপক হারে প্রসারমূলক কার্যক্রম গ্রহণের কথা ভাবছেন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ভোগ্যপণ্য কি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের একটা বিষয় জানিয়ে রাখা ভালো, তা হলো আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্ষেত্রে আমাদের যে বোর্ড কোশ্চেনগুলো আসে সেক্ষেত্রে আমাদের অধ্যায়গুলো একত্রীকরণ করে আসে। যেমন আপনাদের এখানে যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, ভোগ্যপণ্য কি, মূল্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ, এই দুইটি প্রশ্নই আমাদের পঞ্চম অধ্যায় রিলেটেড। আপনারা পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে পড়েছেন এবং ফার্স্ট ইয়ারের প্রথম পত্রে পণ্যের যে প্রকারভেদ ছিল তার মধ্যে ভোগ্যপণ্য, শিল্পপণ্য পড়েছেন। সুতরাং প্রত্যেকটি অধ্যায়ের বেসিক জিনিসগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে। তো চলুন আমরা শুরুতেই জেনে নিই ভোগ্যপণ্য কি। চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় তাকে ভোগ্যপণ্য বলে। তার মানে একজন ক্রয়কারী ব্যক্তি সে যদি চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে সেই ক্রয়টাকে আমরা বুঝে নিব ভোগ্যপণ্য। এরপর রয়েছে মূল্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতা যে প্রক্রিয়া অবলম্বন করে তাই হলো মূল্য নির্ধারণ। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে পণ্য মূল্য নির্ধারণ একটি জটিল ও স্পর্শকাতর বিষয়। পণ্যের মূল্য একদিকে যেমন ক্রেতাদের পণ্য ক্রয়ের সিদ্ধান্তে সহায়তা করে, অন্যদিকে তা আবার বিক্রেতার লাভ লোকসানের সাথেও জড়িত। এছাড়া প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকা, পণ্য মানে নেতৃত্ব দান, মুনাফা সর্বোচ্চকরণ, নগদ প্রবাহ নিশ্চিতকরণ, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, বাজার শেয়ার বৃদ্ধি ইত্যাদির লক্ষ্যে মূল্য নির্ধারণ অতীব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে বিষয়টি পেলাম তাহলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে, পণ্য মানে নেতৃত্ব দিতে হলে, মুনাফা সর্বোচ্চকরণ করতে হলে এবং নগদ প্রবাহের নিশ্চিতের জন্য বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা, বাজার শেয়ার বৃদ্ধি করা, সার্বিকভাবে এই যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তার আলোকে আমাদের পণ্য নির্ধারণ অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাব ঢাকা ইলেকট্রনিক্স তার পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের মধ্যস্থ কারবারির সহায়তা গ্রহণ করেছেন, ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা যখন করব সার্বিকভাবে মধ্যস্থ কারবারির যে প্রকারভেদ রয়েছে তা নিয়ে আলোচনা করব। যেহেতু এখন আমরা সাজেশনের আলোকে শুধুমাত্র এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তরটা কিওয়ার্ড কি রয়েছে আমরা এখন খুঁজে বের করব। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মধ্যস্থ কারবারি হিসেবে বিক্রয় প্রতিনিধি সহযোগিতা গ্রহণ করেছেন। উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে পরিবেশক বা বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করতে পারে। তার মানে যদি উৎপাদনকারী কোনো দেশ বিভিন্ন স্থানে পরিবেশক হিসেবে বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে থাকে সেক্ষেত্রে আমরা তাকে বিক্রয় প্রতিনিধি সহায়তা পণ্য বিক্রয়ের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করব। এতে বাজারের উপর উৎপাদনকারী নিয়ন্ত্রণ বজায় থাকে এবং নিজস্ব বিক্রয় কেন্দ্র খোলার বা লোক নিয়োগের ঝামেলা থেকে উৎপাদনকারী রক্ষা পায়।
বিক্রয় প্রতিনিধিরা বিক্রয় মূল্যের উপর কমিশন পায়। তাহলে আমরা যে মূল বিষয়টা পেলাম, যদি আমাদের কিওয়ার্ডের ক্ষেত্রে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র কমিশন ধার্য করা হয়, সেক্ষেত্রে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে এটাকে সিলেক্ট করতে পারি। এরপর রয়েছে উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্স মালয়েশিয়া হতে ইলেকট্রনিক্স সামগ্রী যন্ত্রাংশ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি সারা দেশে পণ্য বিক্রয়ের কিছু প্রতিনিধির সহায়তা নেয়। তারা ঢাকা ইলেকট্রনিক্সের নিকট হতে পণ্য সংগ্রহ করে নিজস্ব গুদামে রেখে বিক্রয় করে। অর্থাৎ এক্ষেত্রে ঢাকা ইলেকট্রনিক্সের নিজস্ব কোনো বিক্রয় কেন্দ্র খোলার প্রয়োজন পড়ে না। উক্ত প্রতিনিধিরাই কমিশনের বিনিময়ে পণ্য বিক্রয় করে থাকেন। সুতরাং ঢাকা ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় প্রতিনিধি সহযোগিতা গ্রহণ করেছেন। তার মানে হলো কমিশনের ভিত্তিতে একটি পণ্য বিক্রয়ের দায়িত্ব নিয়ে তারা নিজস্ব দায়বদ্ধতা থেকে তাদের জন্য আলাদা যে কমিশনের বিনিময়ে পণ্য বিক্রয় করে দিবে এবং নিজস্ব বিক্রয় কেন্দ্র তাদের খোলার কোনো প্রয়োজন পড়বে না, বিক্রয়ের একটি মাধ্যম ব্যবহার করা হবে। তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে বিক্রয় প্রতিনিধি। এখন আমরা যাব উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্স ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ কতটা যুক্তিসঙ্গত, মতামত দাও। চলুন জেনে নেই। উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্সের ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ তথা বিপণন প্রসারের ব্যবস্থা গ্রহণ সঠিক এবং যুক্তিসঙ্গত। বিপণন প্রসার হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে। পুনঃ পুনঃ স্মরণ করা বা ক্রয় উদ্বুদ্ধ করে। তার মানে হলো প্রসারের ক্ষেত্রে আমরা ভোক্তাকে পণ্য সংক্রান্ত কিছু বিষয় উপস্থাপন করব, যার মাধ্যমে ভোক্তা পণ্যটি সংক্রান্ত ধারণা গ্রহণ করবে। বিপণন প্রসারের লক্ষ্যে নির্দিষ্ট বাজারে ক্রেতাদের পণ্য বা সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা। এই লক্ষ্যে বিপণন প্রসারের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য বা সেবার বৈশিষ্ট্য ও প্রাপ্তির সম্ভাব্যতা তুলে ধরা হয়। উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্স মালয়েশিয়া হতে ইলেকট্রনিক্স সামগ্রী যন্ত্রাংশ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে থাকেন। বিক্রয় প্রতিনিধিরা প্রতিষ্ঠানের নিকট থেকে পণ্য সংগ্রহ করে নিজস্ব গুদামে রেখে বিক্রয় করেন এবং অনাদায়ী পাওনা আদায়ে সহায়তা করেন। এতে ব্যয়ানুপাতিক হারে অনেক কম হয়। বর্তমান প্রতিষ্ঠানটি ব্যাপক হারে প্রসার কার্যক্রম গ্রহণ অর্থাৎ বিপণন প্রসারের কথা ভাবছে। পণ্য বা সেবার চাহিদা সৃষ্টিতে এই প্রসার মুখ্য ভূমিকা পালন করে। বিপণন প্রসার কার্যাবলী দ্বারা পণ্যের বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করা হয়, ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই সাথে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাসে সহায়ক হয়। এর ফলে মুনাফার পরিমাণ বেড়ে যায়। এছাড়া চাহিদার স্থিতিশীলতা রক্ষা, বাজার সম্প্রসারণ, পণ্যের উন্নয়ন, ভাবমূর্তি প্রতিষ্ঠা প্রভৃতি বিপণন প্রসারের উল্লেখযোগ্য ভূমিকা রাখে। পরিশেষে বলা যায়, বর্তমান প্রতিযোগিতামূলক বিপণন ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানের জন্য প্রসার কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিক্সের ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা যে কিওয়ার্ডটি পেলাম তা হলো জনগণকে অবহিত করা, পুনঃ পুনঃ স্মরণ করিয়ে দেওয়া এবং ক্রয় উদ্বুদ্ধ করা এবং পণ্য সংক্রান্ত স্পষ্ট ধারণা প্রদানের ক্ষেত্রে আমাদের বিপণন প্রসার কার্যক্রমটি অত্যন্ত কার্যকরী একটি পদক্ষেপ। আশা করি আপনারা প্রশ্নটি বাসায় প্র্যাকটিস করবেন, পড়বেন, বুঝবেন এবং খাতায় লিখে বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।